আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। তোমাদের সবার মনে একটা এখন কোশ্চেন ঘুরছে। তোমরা অনেকে আমাকে মেসেজও করেছো যে দাদা, হঠাৎ করে তোমরা এরকম সামনে এসে কেন বলা শুরু করলে? বিষয়টা হচ্ছে ইউটিউবের একটা প্রবলেম চলছে। সে প্রবলেম কি, অনেক আমাদের যারা ফেলো ক্রিয়েটার আছে, যারা এরকম অডিও স্টোরি নিয়ে কাজ করে, তাদের চ্যানেল ডিমনিটাইজ করে দিচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ইউটিউবের যে অ্যালগোরিদম বা ইউটিউবের পেছনে যে এআই আছে, সে ভাবছে যে আমাদের এগুলো সব কিছু এআই দিয়ে ক্রিয়েট করা, এখানে মানুষের তেমন কোনো ভূমিকা নেই। তো আমাদেরকে এই ভিডিও করার কারণ একটাই, যে আমাদের প্রমাণ করতে হচ্ছে আমরা কোনো এআই জেনারেটেড বিষয় না, আমাদের এটার পেছনেও একটা মানুষ কাজ করে, এ ভয়েসটা একজন মানুষের। তো এই বিষয়ের কারণেই আমাদের যারা ক্রিয়েটাররা আছে তারা এখন দেখবে মোটামুটি সবাই শুরু করে দিয়েছে সামনাসামনি এসে এরকম ভিডিও করা। তো এই কথা মাথায় রেখেই আমরা এটা করছি, কারণ একটা বহু পুরনো চ্যানেল যেখানে এতগুলো লোক জড়িত, সবার লাইফস্টাইলের সাথে আমরা জড়িত, এই পরিবার একটা জড়িত। কারণ রাত্রিবেলা অনেকেই বলে যে তাদের না ঘুমোলে, মানে না শুনলে ঘুম আসে না। তো এইরকম অনেকগুলো বিষয় মাথায় রেখেই আমাদের এরকম একটা ছোট্ট স্টেপ, যে আমাদের চ্যানেলটা কিছুটা হলেও একটু রিস্ক ফ্রি থাকবে। যাই হোক, তোমরা বাদবাকিটা জানোই সব কিছুই। আর ঘটনা পাঠানোর যে বিষয়গুলো সেগুলো সেম চলতে থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, আমার পার্সোনাল নাম্বার, সেখানে তোমরা ঘটনা পাঠিয়ে দিতে পারো। আজকে বেশি না, আজকে দুটো ঘটনা শুনবে, কিন্তু দুটো ঘটনায় তোমাদের দারুণ লাগতে চলেছে যাকে বলে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনাতে। হ্যালো অমিতদা, আমি শুভম, বাড়ি নদিয়ার দিকে। আজ যে ঘটনাটা তোমাকে বলতে চলেছি সেটা আমি আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বলতে গেলেই মনে হয়েছে আবার যেন সেই দিনগুলোই ফিরে যাচ্ছি। আমি জানি তোমার পরিবারে বা আমাদের পরিবারে অনেকেই নানান ভৌতিক অভিজ্ঞতার কথা শোনান, কেউ বিশ্বাস করেন বা কেউ করেন না। কিন্তু আমি শুধু এতটুকুই বলবো, কলকাতায় পড়াশোনা করতে এসে একটা স্টুডেন্ট মেসে যা দেখেছিলাম বা যা ঘটেছিল, সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমিও বিশ্বাস করতাম না। ঘটনাটা মোটামুটি 11 বছর আগের। তখন আমি কলকাতায় নতুন এসেছি, একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলাম। বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই খুব কম খরচে থাকার জায়গা খুঁজছিলাম। প্রথম দিকে এক বন্ধুর সঙ্গে 2 দিন ছিলাম, তারপর সে আমাকে একটা পুরনো মেসের খোঁজ দেয়। জায়গাটা উত্তর কলকাতার ভেতরের দিকে, পুরনো বাড়িঘর, সরু গলি, দিনের বেলাতেও রোদ পুরো ঢোকে না। মেসটা ছিল একটা পুরনো 3তলা বাড়ির 2য় তলায়, নিচে একটা পুরনো ঔষধের দোকান, কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকতো। বাড়িটার রং উঠে গিয়েছিল, সিঁড়ির দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, আর একটা অদ্ভুত গন্ধ ছিল পুরো বাড়ি জুড়ে। প্রথম দিন ঢুকেই আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু তখন হাতে টাকা কম, উপায়ও ছিল না। মেসে মোট 6 জন থাকতাম। আমি, সঞ্জয়, দীপ, তন্ময়, বিক্রম, আর একজন ছিল, নাম হচ্ছে অর্ণব। তবে অর্ণবকে প্রথম কদিন খুব একটা দেখিনি। সবাই বলেছিল সে নাকি রাত জেগে পড়াশোনা করে আর দিনে বেশিরভাগ সময় বাইরে থাকে। আমার রুমটা ছিল করিডোরের একদম শেষ মাথায়। রুমে 2টো খাট, একটা জানালা আর একটা পুরনো কাঠের আলমারি ছিল। জানালাটা খুললেই পাশের বাড়ির দেওয়াল ছাড়া কিচ্ছু দেখা যেত না। প্রথম 2 দিন সব স্বাভাবিকই ছিল, রাতে পড়াশোনা, আড্ডা, ম্যাগি রান্না করা সবই চলত। কিন্তু 3য় দিন থেকেই কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে শুরু করি। রাত প্রায় 2:30 নাগাদ করিডোরে কারোর হাঁটার শব্দ পেতাম, খুব ধীরে ধীরে, যেন কেউ খালি পায়ে হাঁটছে। প্রথম দিন ভেবেছিলাম হয়তো কেউ বাথরুমে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা রোজ হতে লাগলো। মজার বিষয় হলো, শব্দটা সবসময় আমার দরজার সামনে এসে থেমে যেত। তারপর কিছুক্ষণ নিস্তব্ধতা,
তারপর আবার হাঁটার শব্দ দূরে চলে যেত। একদিন বিরক্ত হয়ে দরজা খুলে দেখি করিডোর পুরোই ফাঁকা, শুধু বাথরুমের লাইটটা জ্বলছিল। আমি গিয়ে দেখলাম বাথরুমও খালি। তখনও ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবিনি, কিন্তু তারপরে যেটা শুরু হলো সেটা ধীরে ধীরে আমাকে ভেতর থেকে শেষ করে দিতে লাগলো। এক রাতে পড়তে পড়তে হঠাৎ মনে হলো আমার খাটের নিচে কেউ যেন খুব আস্তে করে নখ ঘষছে। প্রথমে ভাবলাম ইঁদুর হবে, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, যেন কেউ কাঠের তলায় আঙ্গুল বোলাচ্ছে। আমি নিচে তাকিয়ে কিচ্ছু দেখতে পেলাম না। তারপর আচমকা খাটটা খুব হালকা করে কেঁপে উঠল, এতটাই হালকা যে অন্য কেউ হলে হয়তো টেরই পেত না। কিন্তু আমি স্পষ্ট বুঝেছিলাম সেদিন রাতে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে সঞ্জয়কে বলতেই সে হেসে উড়িয়ে দিয়েছিল, বলল, পুরনো বাড়ি এসব হয়। কিন্তু দীপ আমার কথা শুনে চুপ করে গিয়েছিল। পরে একা পেয়ে সে বলল, তুই যদি কারোর রাতের বেলা ফিসফিসানি আওয়াজ শুনিস দরজা খুলবি না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আগে এখানে একজন থাকতো, নাম ছিল সৌগত, পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ একদিন ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমি শুনে থমকে গিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, কোন রুমে থাকতো? দীপ ধীরে ধীরে আমার রুমটার দিকে তাকালো। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বললাম, মানে মানে এই রুমে? দীপ কিছু না বলে সিগারেট ধরিয়ে চলে গিয়েছিল। এরপর থেকে আমার অস্বস্তি বেড়ে গেল। রাতে ঘুমোতে পারতাম না। মাঝে মাঝে মনে হতো কেউ আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি জানলার দিকে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, খুব লম্বা, মাথাটা নিচু করা। আমি প্রথমে ভাবলাম তন্ময় হয়তো মজা করছে, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম সেটা মানুষ না, কারণ জানলার ওপাশে তো দেওয়াল, সেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আমি চিৎকার করে উঠে বসতেই জিনিসটা মিলিয়ে গেল। সেই রাতে বাকি সবাই জেগে উঠেছিল, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। ধীরে ধীরে মেসের অন্য ছেলেদের মধ্যেও একটা অদ্ভুত পরিবর্তন দেখতে শুরু করি। বিক্রম রাতে হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসে কারোর সঙ্গে কথা বলতো। তন্ময় মাঝরাতে বাথরুমে যেতে ভয় পেত। আর অর্ণব, সে ছিল সবচেয়ে অদ্ভুত। ছেলেটা কারোর সঙ্গে খুব একটা কথা বলতো না, কিন্তু মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম সে করিডোরে দাঁড়িয়ে আমার রুমের দিকে তাকিয়ে আছে। একদিন গভীর রাতে জল খেতে বেরিয়ে দেখি অর্ণব রান্নাঘরের অন্ধকারে দাঁড়িয়ে আছে। পুরো অন্ধকার ঘরে সে এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়েছিল। আমি ডাকতেই সে ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে লাগছিল। সে শুধু বলল, ও আবার শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, কে? সে উত্তর না দিয়ে চলে গেল। পরদিন সকালে তাকে আর মেসে দেখতে পেলাম না। সবাই বলল সে নাকি বাড়ি গেছে, কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা অন্য কিছু, কারণ তার খাটের উপর সব জিনিসপত্র তখনও পড়েছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই কিছু না কিছু হতে লাগলো। কখনো দরজায় খুব আস্তে টোকা পড়তো, কখনো বাথরুমের কল নিজে নিজেই খুলে যেত। এক রাতে তো স্পষ্ট শুনেছিলাম কেউ আমার কানের কাছে ফিসফিস করে বলছে, ঘুমাস না। আমি ভয়ে উঠে লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু রুমে আমি ছাড়া কেউ ছিল না। দিন যত যাচ্ছিল আমার শরীর খারাপ হতে লাগলো। চোখের নিচে কালি পড়ে গেল, মাথা ধরতো সবসময়, কলেজে মন বসতো না। একদিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেদিনই এমন একটা ঘটনা ঘটল যেটার পর আমি বুঝে গিয়েছিলাম ব্যাপারটা শুধু ভয়ের নয়। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎও বারবার যাচ্ছিল। আমরা সবাই নিজেদের রুমে ছিলাম। হঠাৎ রাত 2টো নাগাদ করিডোর থেকে একটা শব্দ এলো, যেন কেউ খুব জোরে কিছু একটা টানছে। তারপর একটা চাপা কান্নার আওয়াজ। আমি দরজা খুলে দেখি করিডোরের শেষে
বাথরুমের সামনে জল পড়ে আছে, কিন্তু সেটা বৃষ্টির জল না, লালচে রঙের কিছু একটা। আমি এগোতে গিয়েও থেমে গেলাম, কারণ ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে একটা ছেলে বেরোলো। মাথা নিচু, ভিজে চুল মুখের ওপর পড়ে আছে। প্রথমে মনে হলো অর্ণব, কিন্তু তারপরে সে মুখ তুলে তাকাতেই আমার বুকের রক্তটা হিম হয়ে গিয়েছিল। তার গলায় দাগ ছিল, গভীর কালো দাগ, আর চোখ দুটো পুরো ফাঁকা। সে আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ওরা আমাকে নামায়নি। আমি চিৎকার করে পিছিয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তেই পুরো করিডোরে লাইট নিভে যায়। অন্ধকারের মধ্যে আমি শুধু পায়ের শব্দই শুনতে পাচ্ছিলাম, যেন কেউ খুব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিই। বাইরে তখন দরজায় টোকা পড়ছে, ঠক 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 ঠক, খুব ধীরে। তারপর ফিস ফিস করে একটা গলা, দরজাটা খোল। আমি সারা রাত দরজার কোণে বসেছিলাম। ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে উঠে দেখি দরজার নিচে কাদা লেগে আছে, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে চাইনি। সঞ্জয়কে সব খুলে বললাম। সে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন দরজায় কাদা লাগার দাগ দেখল, তখন ওর মুখের রং বদলে গেল। তারপর সে আমাকে একটা কথা বলল, যেটা আজও ভুলতে পারিনি। সে বলল, সৌগত আত্মহত্যা করেনি, ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানেটা কি? কে করেছিল? সঞ্জয় বলল, অনেক বছর আগে এই মেসে কয়েকজন সিনিয়র থাকতো। তারা নাকি র্যাগিং নিয়ে খুব অত্যাচার করত। সৌগত নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিল। এক রাতে ঝগড়া হয়, তারপর সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু পুলিশ কেস চাপা পড়ে যায়, কারণ বাড়ির মালিকের রাজনৈতিক পরিচয় ছিল। এরপর থেকেই নাকি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত। কেউ টিকত না বেশি দিন। আমি শুধু তখন একটাই কথা ভাবছিলাম, অর্ণবকে। কারণ সেই রাতে আমি যাকে দেখেছিলাম, সে কি সত্যি অর্ণব ছিল? সঞ্জয় তখন চুপ করেছিল, পরে ধীরে ধীরে বলল, অর্ণব বলে এখানে কেউ থাকে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি বললাম, মানে? আমরা তো রোজ দেখেছি। সঞ্জয় বলল, তুই দেখেছিস, কিন্তু আমি, দীপ, তন্ময়, আমরা কেউ কোনোদিন ওর সঙ্গে ঠিকমতো কথা বলিনি। প্রথম দিন থেকেই শুধু তুই বলতিস অর্ণব এটা করেছে, অর্ণব ওটা করেছে। আমরা ভেবেছিলাম তোর হয়তো ভুল হচ্ছে। এটা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, মাথা ঘুরছিল। সেদিনই আমি মেস ছেড়ে চলে আসি। পরে আর কোনোদিন ওই দিকে যাইনি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। প্রায় 6 মাস পরে একদিন কলেজের সামনে দীপের সঙ্গে দেখা হয়। সে খুব শুকিয়ে গিয়েছিল। কথায় কথায় সে জানালো, মেসটা নাকি এখনও বন্ধ, কারণ তন্ময় এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারপর কোনো খোঁজ আর মেলেনি। পুলিশ এসেছিল, তদন্তও হয়েছিল, কিন্তু কিছুই বেরোয়নি। তারপর বাড়িওয়ালা পুরো ফ্লোরটাই বন্ধ করে দেয়। আমি তখন সাহস করে দীপকে একটাই কোশ্চেন করি, সৌগতের কোনো ছবি আছে? দীপ অনেকক্ষণ চুপ করে থেকে মোবাইলে একটা পুরনো ছবি দেখালো। 5-6 জন ছেলের সঙ্গে দাঁড়িয়ে থাকা একটা ছেলের ছবি, ভিজে চুল, ফ্যাকাশে চোখ, রোগা মুখ। আমি ফোনটা হাত থেকে ফেলে দিয়েছিলাম, কারণ ছবির ছেলেটা ঠিক সেই মানুষটা যাকে আমি প্রথম রাতে করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখতাম, আর যাকে আমি এতদিন অর্ণব বলে চিনতাম। এটা দেখার পর তো আমার পায়ের তলা থেকে বলতে গেলে মাটি সরে গিয়েছিল। এই ছিল ঘটনা, আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে পারো। যদি ভালো লাগে অমিতদা, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার কণ্ঠে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। কলকাতার মেস যে কতটা ভয়ঙ্কর সেটা হয়তো আমাদের পরিবারের থেকে ভালো কেউ জানবে না, কারণ এই কলকাতার মেস নিয়ে অনেক ঘটনা আমাদের এই পরিবারে আছে। একটা ঘটনা তোমাদেরকে আমি বলি মেস নিয়েই, যে ঘটনাটা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। ঘটনাটা অনেকটা এই রকম ছিল। আমার একজন পরিচিত, বলতে পারো অফিস কলিগই, তার ছেলে কলকাতায় পড়াশোনা করতে গেছে। নর্মালি চলছিল সব কিছু, একটা মেস ভাড়া নিয়েছে যেমনটা হয়। হঠাৎ করে একটা ইমার্জেন্সি কারণে আমার যে কলিগ আছে
সে কলিগ কলকাতা চলে গেল। মানে ইন জেনারেল কি হয় যে এরকম থাকে না যে এই যে অমিত ওই দিন কলকাতা যাচ্ছি বা সামথিং কিছু, সেরকম কিছু না। হঠাৎ করে শুনলাম যে সন্ধেবেলা সিদ্ধান্ত নিয়েছে আর চলে গেছে কলকাতায়। তো যাই হোক, আমরা অতটা ভাবিনি, হয়তো ভেবেছি কোনো এমার্জেন্সি ব্যাপার হতে পারে। তো উনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে আমাদের যে ঘটনাটা বললেন না, সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। তার ছেলে সেই মেসেই থাকতো। সে ঘরে ছিল 3 জন একটা ঘরের মধ্যে। সে ঘরের মাঝখানে একটা টেবিল ছিল, ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে। এবার তারা রাত্রিবেলা পড়াশোনা করছে, আর ঘরের যে তালাটা হয় না, সেই তালাটা সেই টেবিলের ধারে রাখা ছিল। তো তারা পড়াশোনা করতে করতে হঠাৎ করে দেখলো কি সেই তালাটা নিচে পড়ে গেল। তারা প্রথমে অতটা ভাবেনি যে হয়তো পড়ে গেছে কোনো কারণে। সে তালাটা তুলে আবার রেখেছে। আবার কিছুক্ষণ পর সেই তালাটা আবার পড়ে গেল ধাপ করে। এবার তাদের মনে একটু সন্দেহ হলেও তারা অতটা ভাবেনি, ভেবেছিল আবার হয়তো রেখেছে, কোনো কারণে পড়ে গেছে আর ধারে রেখেছিল। কিন্তু এবার যারা ওরা তালাটা তুলে রাখলো না, এবার ধারে রাখেনি, তালাটা তুলে রেখেছিল টেবিলের মাঝখানে। কিন্তু সেটাও মোটামুটি কিছুক্ষণ পর ভাপ করে পড়ে যায়। তারা এতটা ভয় পায় যে আর বলার কথা না। তারা ভাবছে তালাটা তো তারা মাঝখানে রেখেছিল, কি করে পসিবল যে তালাটা পড়ে যাবে আবার। তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তারা ভয়ে শুকিয়ে যায়। তারা 3 জন পড়াশোনা না করে খাটের কোণায় একসঙ্গে বসেছিল। এইভাবে বসে থাকতে থাকতে হঠাৎ করে রান্নাঘরের বাসনপত্র ঝমঝম করে পড়ে যায়। তারা 3 জন আস্তে আস্তে উঠে গিয়ে সেখানে দেখে সেখানে কিচ্ছু পড়ে নেই, না আছে বাসন না অন্য কিছু, সব কিছু নর্মাল। তাহলে আওয়াজটা হলো কিভাবে? ইতিমধ্যে তারা তালাটা আবার তুলে টেবিলের মাঝখানে রেখেছিল, কিন্তু এবারও তালাটা সেই জায়গায় ছিল না। যাই হোক, তারা তো সেই রাতটা কোনোভাবে কাটায়। তারপরে তার বাবাকে ফোন করে, আর সেদিনই সন্ধেবেলা তার বাবা এখান থেকে বেরিয়ে যায়। আর একটা রাত তারা ওখানে খুব কষ্ট করেছিল। তারপরে দিনের দিন মেস চেঞ্জ করে নেয়, যত টাকায় লাগুক না কেন। তো এই ছিল একটা ঘটনা। জানি না এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে, তবে আমি এটুকু বলতে পারি কলকাতার মেস ভয়ঙ্কর ডেঞ্জারাস। যেগুলো পুরনো মেস আছে সেগুলো প্রচণ্ড ডেঞ্জারাস। এমন অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমাদের চোখের সামনেই আসে না। যাই হোক, এই ছিল ঘটনা। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি শুভজিৎ বলছি, বাড়ি উত্তর কলকাতার দিকে। আমি জানি না আপনি আমার এই ঘটনাটা বিশ্বাস করবেন কি না, কিন্তু আজও রাতের দিকে আমি হাসপাতালে যেতে ভয় পাই। আমার ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। আমি আগে এইসব ভূত কিছুই বিশ্বাস করতাম না, বরং কেউ এইসব নিয়ে কথা বললে হাসতাম। কিন্তু 2021 সালের সেপ্টেম্বর মাসের একটা সরকারি হাসপাতালের মর্গে আমার সঙ্গে যা ঘটেছিল সেটা আজও আমি কাউকে ঠিকভাবে বলতে পারিনি। অনেকবার চেষ্টা করেছি ভুলে যাওয়ার, কিন্তু কিছু জিনিস মানুষ চাইলেও ভুলতে পারে না। আমি তখন কলকাতার একটা বড় সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক ডোমের কাজ করতাম। কাজ বলতে মর্গে মৃতদেহ তোলা, নামানো, পোস্টমর্টেমের পর পরিষ্কার করা, মাঝে মাঝে রাতের ডিউটিতেও একা থাকা। টাকার খুব দরকার ছিল বলে কাজটা নিতে বাধ্য হয়েছিলাম। প্রথম দিকে খুব কষ্ট হতো, বমি পেত, রাতে ঘুম হতো না, কিন্তু ধীরে ধীরে সব অভ্যেস হয়ে গিয়েছিল। মর্গের ভেতরে সেই ঠান্ডা গন্ধ, ফরমালিনের তীব্র ঝাঁঝ, লোহার ট্রলির শব্দ, ফ্রিজারের দরজা খোলার ঠকঠক আওয়াজ, সব যেন জীবনের অংশ হয়ে গিয়েছিল। সেদিনও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। বিকেলের দিকে প্রবল বৃষ্টি হচ্ছিল। হাসপাতালের করিডোর ভিজে কাদা মাখা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর থেকেই রোগীর চাপ একটু কম আসে। আমি আর আরেকজন দাদা
নাম গৌতম। আমরা নিজের মর্গে বসে চা খাচ্ছিলাম। রাত তখন 10:30 হবে। এমন সময় জরুরি বিভাগের এক ওয়ার্ড বয় এসে বলল, রোড অ্যাক্সিডেন্টের এক বডি আসছে, পুলিশ কেস। আমরা ট্রলি নিয়ে বাইরে গেলাম। একটা সাদা কাপড়ে ঢাকা মাঝবয়সী মহিলার দেহ, মাথার ডান দিকে ভীষণ চোট খেয়েছিল। পুলিশের একজন কাগজপত্র নিয়ে চলে গেল। আমরা বডিটা মর্গের ভেতরে নিয়ে এলাম। সেই সময় আমি প্রথম অদ্ভুত জিনিসটা লক্ষ্য করেছিলাম। মহিলাটার মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু তবুও মনে হচ্ছিল চোখ দুটো যেন খোলা। আমি ভেবেছিলাম হয়তো আমার ভুল। গৌতমদা মজা করে বলল, নতুন বডি এলে তাকাস না বেশি, রাতে স্বপ্ন আসবে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। রাত 11টার পর গৌতমদা ওপরে খেতে গেল। আমি নিচে একা ছিলাম। মর্গের ভেতরে একটা পুরনো সিলিং ফ্যান ঘুরছিল, কিন্তু তার শব্দটা এমন ছিল যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে ছোট ছোট কাচের জানলা দিয়ে আলো এসে পড়ছিল ফ্রিজারের গায়ে। আমি বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ করিডোরের ট্রলি টানার শব্দ পেলাম। প্রথমে ভাবলাম হয়তো কেউ এসেছে, কিন্তু শব্দটা অদ্ভুত ছিল। খুব ধীরে ধীরে যেন কেউ ভারী কিছু টানছে। আমি দরজা খুলে বাইরে তাকালাম। লম্বা করিডোর ফাঁকা, শুধু দূরে একটা টিউবলাইট বারবার জ্বলছে নিভছে। আমি ফিরে এসে দরজা বন্ধ করলাম। নিজেকে বোঝালাম হয়তো ওপরের শব্দ নিচে নামছে। কিন্তু 5 মিনিট পর আবার সেই শব্দ। এবার একেবারে দরজার সামনে এসে থেমে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার নিচ দিয়ে যেন কারোর ছায়া দেখা যাচ্ছিল। আমি গলা শুকিয়ে গেলেও জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা চাকার দাগ ছিল, যেন ট্রলি টেনে নিয়ে যাওয়া হয়েছে। অথচ ওই করিডোরে তখন কোনো ট্রলি ছিল না। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কাজের জায়গায় এসব ভয় পেলে চলবে না বলে নিজেকে শক্ত করলাম। রাত 12টার দিকে গৌতমদা ফিরে এলো। আমি ঘটনাটা বলতেই সে হেসে বলল, এখানে এইসব হয়, মাথায় নিস না। তারপর সে উপরের সিগারেট খেতে চলে গেল। আমি আবার একা। সে সময় মর্গের ফ্রিজার নাম্বার 6-এর দিক থেকে ঠকঠক আওয়াজ এলো। মনে হলো ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। আমার গা কাটা দিয়ে উঠল, কারণ ওই ফ্রিজারে নতুন আনা মহিলাটার দেহটা রাখা ছিল। আমি ধীরে ধীরে এগোলাম। আওয়াজটা তখনও হচ্ছে, ঠক 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 ঠক, ঠিক যেন কেউ হাত দিয়ে ভেতর থেকে আঘাত করছে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হার্ট বেরিয়ে আসবে। তবুও সাহস করে ফ্রিজারের হাতলটা ধরলাম। হাত একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে দরজাটা টানলাম। ভেতরে সেই মহিলার দেহ চুপচাপ পড়ে আছে, কিন্তু একটা জিনিস দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। যখন দেহটা আনা হয়েছিল তখন তার 2 হাত বুকের ওপর রাখা ছিল, এখন 2 হাত নিচে ঝুলে আছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো সরানোর সময় নড়ে গেছে। এমন সময় হঠাৎ আমার কানের কাছে খুব নিচু গলায় কেউ বলল, জল জল। আমি ঝটকা মেরে পেছনে ঘুরলাম। কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট শুনেছিলাম একটা মহিলার গলা। আমি প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। গৌতমদাকে খুঁজতে ওপরে গেলাম, কিন্তু সে তখন ক্যান্টিনে। আমি কিছু না বলে আবার নিচে ফিরে এলাম, কারণ ভাবলাম হয়তো ভয় পেয়ে ভুল শুনেছি। নিচে নেমে দেখি মর্গের দরজা হাত খোলা, অথচ আমি নিজে বন্ধ করেছিলাম। ভেতরে ঢুকতেই একটা কাঁচা গন্ধ নাকে এলো। সেই গন্ধটা অন্যরকম ছিল, যেন অনেক পুরনো কিছু পচে গেছে। আমি টেবিলের ওপর রাখা রেজিস্টার দেখতে লাগলাম, মন অন্যদিকে রাখার জন্য। হঠাৎ দেখলাম রেজিস্টারের পাতায় জল পড়ছে। আমি ওপরে তাকালাম, ছাদ শুকনো। আবার নিচে তাকিয়ে দেখি পাতার ওপর ভেজা দাগ। ঠিক তখনই বুঝলাম জলটা আমার সামনে দাঁড়িয়ে থাকা ট্রলি থেকে পড়ছে, কিন্তু ট্রলিটা তো একটু আগেই খালি ছিল। আমি ধীরে ধীরে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর অবশ হয়ে গেল। ট্রলির উপর সেই মহিলার দেহটা পড়ে আছে,
সাদা কাপড়ে ঢাকা, অথচ আমি নিজের হাতে তাকে ফ্রিজারে রেখেছিলাম। আমার মাথাটা কাজ করছিল না। আমি পিছিয়ে আসতে গিয়ে দেওয়ালে ধাক্কা খেলাম। কাপড়ের নিচে মহিলার শরীরটা খুব আস্তে আস্তে নড়ছিল, যেন শ্বাস নিচ্ছে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই কাপড়ের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, কালচে রক্তমাখা হাত। আঙ্গুলগুলো ধীরে ধীরে নড়ছিল। আমি আর দাঁড়াইনি, দরজা খুলে দৌড়ে বাইরে চলে এলাম। করিডোরে এসে দেখি আলো নিভে গেছে, পুরো অন্ধকার, শুধু দূরে লিফটের আলো জ্বলছে। পেছন থেকে ট্রলি টানার শব্দ আসছিল, ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়ে সিঁড়ির দিকে গেলাম, কিন্তু সিঁড়ির সামনে পৌঁছে দেখি গৌতমদা দাঁড়িয়ে। সে অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম। সে বিরক্ত হয়ে বলল, চল নিচে। আমরা দুজনে আবার মর্গে গেলাম। ভেতরে ঢুকে দেখি সব স্বাভাবিক, ট্রলি খালি। ফ্রিজার নাম্বার 6 মহিলার দেহ আগের মতোই পড়ে আছে। গৌতমদা রেগে গিয়ে বলল, বেশি মোবাইল দেখিস তাই মাথাটা গুলিয়ে যাচ্ছে, চল তো। আমি আর কিচ্ছু বললাম না, কিন্তু তখনও আমার হাত কাঁপছিল। রাত 2টোর দিকে গৌতমদা একটা ফোন পেয়ে ওপরে চলে গেল। আমি একা বসেছিলাম। বাইরে বৃষ্টি থেমে গেছে, চারপাশ একদম চুপচাপ। সেই নীরবতাটা আজও ভয়ঙ্কর ছিল। আমি ঠিক করলাম আজ আর ঘুমাবো না। হঠাৎ মর্গের পেছনের ওয়াশরুম থেকে জলের শব্দ এলো, যেন কেউ কল খুলে রেখেছে। আমি বিরক্ত হয়ে গেলাম, ভাবলাম হয়তো কেউ ব্যবহার করে বন্ধ করেনি। ওয়াশরুমের দরজাটা আধ খোলা ছিল, ভেতরে আলো জ্বলছিল। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম বেসিনের কল থেকে জল পড়ছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর জিনিসটা ছিল আয়নায়। আয়নায় আমার পেছনে একটা মহিলা দাঁড়িয়েছিল, সাদা কাপড়ে ঢাকা, মুখে রক্ত, চোখ দুটো পুরো কালো। আমি পেছনে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখলাম সে একদম আমার পেছনে। এবার তার ঠোঁট নড়ল, খুব আস্তে বলল, আমার ছেলেটাকে বাঁচাও। আমি এমন চিৎকার করেছিলাম যে ওপরের দুজন স্টাফ দৌড়ে নিচে নেমে আসে। তারা এসে দেখে আমি মেঝেতে বসে কাঁপছি। তারপর আমাকে ওপরে নিয়ে যাওয়া হয়। সবাই ভেবেছিল আমি মানসিক চাপে ভয় পেয়ে গেছি, কিন্তু আসল ঘটনাটা তার পর দিন জানা যায়। সকালে পুলিশ আসে সেই মহিলার কেস নিয়ে। জানা যায় মহিলার একটা 5 বছরের ছেলে ছিল। অ্যাক্সিডেন্টের সময় ছেলেটাও সঙ্গে ছিল, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ধারণা করেছিল বৃষ্টির রাতে পাশের নালায় পড়ে গেছে। 2 দিন পর সত্যিই হাসপাতালের পেছনের ড্রেন থেকে বাচ্চাটার দেহ পাওয়া যায়। সেই খবর শুনে সত্যিই আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আমি স্পষ্ট শুনেছিলাম আমার ছেলেটাকে বাঁচাও। ওই ঘটনার পর আমি আর কোনোদিনও রাতের ডিউটি করিনি। কয়েক মাস পর চাকরিটাও ছেড়ে দিই, কিন্তু আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ট্রলি টানার শব্দ শুনতে পাই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন অমিতদা, ঘটনার প্রায় 1 মাস পর আমি একদিন পুরনো কিছু কাগজ খুঁজতে মর্গে গিয়েছিলাম। তখন নতুন একজন ছেলে কাজ করতো সেখানে। কথা বলতে বলতে সে হঠাৎ বলল, দাদা, ওই 6 নম্বর ফ্রিজারটা রাতে খুলতে ইচ্ছা করে না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে খুব স্বাভাবিক গলায় বলল, মাঝে মাঝে মনে হয় ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। তখন আমার গিয়ে মনে হয়েছিল কিছু জিনিস হয়তো সত্যি এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। কিছু আতঙ্ক, কিছু অসমাপ্ত আর্তনাদ হয়তো হাসপাতালের এই মর্গেই থেকে যায়। এরকম মর্গে আরও অনেক ঘটনা আমার সঙ্গে ঘটেছে। যদি তুমি শুনতে চাও তাহলে অবশ্যই তুমি আমাকে বলো অমিতদা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই পরিবার আরও বড় হোক এই কামনা করি। হ্যাঁ গো, শুনতে চাইবো না কেন? অবশ্যই শুনতে চাই। তুমি এক কাজ করো, তুমি পাঠিয়ে দাও। আর আমি এটুকু শিওর আমাদের এই পরিবারের সবাই সেটা খুব পছন্দ করবে। মর্গের ঘটনা তো ইউনিক, এক্সক্লুসিভ ঘটনা। তার কারণ এগুলো খুব কম জনের সঙ্গেই হয়, কারণ মর্গে তো আর সবাই কাজ করে না। সাধারণ মানুষের জীবনে বহু ঘটনা ঘটে, কিন্তু মর্গের যে ঘটনাগুলো সেগুলো খুব কম আসে। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমরা অলরেডি 96,000 পরিবার কমপ্লিট করে ফেলেছি, সদস্যের পরিবার কমপ্লিট করে ফেলেছি, আর মোটে 4,000 বাকি। তাই তোমরা প্লিজ
বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রক গেমিং, সেকেন্ড কমেন্ট করেছে রাকেশ, থার্ড কমেন্ট করেছে অনন্যা ভৌমিক। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, অঞ্জলি মণ্ডল, আরমান খান, সুশান্ত সাহা, চুমকি ঘোষ, তারক বিশ্বাস, আরমান খান, সাথী। তারপরে আরও কমেন্ট করেছে পাপড়ি দোলা, সঙ্গীতা মজুমদার, কবিতা সরকার, শিখা পাল। লিখেছে ভৌতিক কথা কি এখন পুরানো ঘটনা শোনাচ্ছে? দু একটা 2-3 সপ্তাহ ধরে মনে হচ্ছে 3টে ঘটনার মধ্যে একটা ঘটনা আগে শুনেছি। যেমন একটা সোনার দোকানের ঘটনা, ছেলেটার মূলের মতো দাঁত বার করে। না গো, তোমাদের ভুল হচ্ছে। এরকম একটা ঘটনা আমাদের আগে এসেছে, কিন্তু সেটা অন্যরকম টাইপের ছিল, সেটাও কাইন্ড অফ এমনটাই ছিল। আর সেই একটা ঘটনায় তোমাদের ওরকম মনে হতে পারে, বাদবাকি তো কোনোটাই এরকম হওয়ার কথা না। একটু ভালো করে শুনবে দিদি, অসুবিধা নেই। তারপরে আর মনে হলে অবশ্যই বলবে। তারপরে কমেন্ট করেছে সুভাষ বৈদ্য। লিখেছে হাই অমিতদা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। আজকের থিমটা দেখেই মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হবে। আমি চিংড়িঘাটা থেকে শুনছি একদম। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, সুদীপ্ত ব্যানার্জি, রোহিত বেসরা, রিকা, বিশ্বজিৎ দাস। তারপরে আরও কমেন্ট করেছে সুস্মিতা শিকারি, লক্ষ্মণ সর্দার, কার্তিক সাহা, মিষ্টি পাখি, সুমিত ঘোষ, অর্ঘদীপ সাহা, ডিজে ভ্লগার অনিশ, মোহিনী। লিখেছে দাদা আমার নামটা নিও, আমি দুর্গাপুর থেকে শুনছি, আমি এই পরিবারের নতুন, আমার নাম মোহিনী বাদ্যকর। হ্যালো মোহিনী। সাধন অধিকারী লিখেছে হাই দাদা, আজকে আমার মেয়ের নামটা বলো, ওর নাম সোনাই। হ্যালো সোনাই। তারপরে কমেন্ট করেছে জবা দেবী। লিখেছে হ্যালো অমিতবাবু, পর্দার সামনে এসো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সম্রাট সেন, জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, অন্তিম স্যাড মোমেন্ট, অরিজিৎ নস্কর, কার্তিক ঘোষ, সমীর সরকার। লিখেছে অমিতদা আজ 12টা 45 মিনিটে তোমার ঘটনা শুনছি, কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। নো প্রবলেম গো। তারপরে কমেন্ট করেছে শান্তর দুনিয়া, দেবরাজ ফাজা। লিখেছে হাই অমিতদা, আমি দেবরাজ, প্লিজ আমার নামটা একবার পরের এপিসোডে বলো। হ্যালো দেবরাজ। তারপরে কমেন্ট করেছে রিয়াদ গেমিং, এমডি মজবুনিয়া, গীতা গোস্বামী, দেবাশিস বাগচি, অধিকারী গোপাল, রোহিত সান্ত্রা। লিখেছে চলে আসলাম দাদা তোমার ভিডিওর শুনতে, আমাদের এদিকে আজকে বৃষ্টি হচ্ছে, তোমার কথা জমে যাবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে নিউটন। লিখেছে হাই দাদা, আমি অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনি, অনেক সুন্দর তোমার বলা ঘটনাগুলো। আমি বাংলাদেশের গাজীপুর জেলা থেকে তোমার ঘটনাগুলো নিয়মিত শুনি দাদা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, সাথী, অয়ন প্রামাণিক, অমিতা ঠাকুর। লিখেছে জানি 3টে ঘটনায় দারুণ হবে, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে সায়ন বসাক। লিখেছে কলকাতা থেকে বলছি, তোমার মুখে আমার ঘটনা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মন্দিরা সেন। লিখেছে দাদা অ্যানিমেশন কার্টুন কবে আসবে? আর এসে গেছি শুনতে, খুব তাড়াতাড়ি আসবে। তারপরে কমেন্ট করেছে সমীর সরকার, মলয় চক্রবর্তী, বিকাশ মুর্মু, শম্পা মণ্ডল। লিখেছে অমিত তোমার ঘটনা আমার ভালো লাগে খুবই, আমি শুনি, দয়া করে আমার নামটা একবার বলো, আমি বোলপুর থেকে শম্পা লিখছি। হ্যালো শম্পাদি। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।